প্রথম যেদিন দেখলাম বড় মেয়ের বরের সাথে হাতাহাতি করে ছোট মেয়েটা চিপস খাচ্ছে ভালো লাগেনি আমার। সাথে সাথে আমার মিসেসকে ডেকে বললাম, নিশাকে বলবা দিশার বরের সাথে এত মাখামাখি না করতে। আমার স্ত্রী তো রেগে একদম আগুন। ছোট মানুষ দুলাভাইয়ের সাথে একটু দুষ্টুমি করে, এটাও তোমার সমস্যা? আমি আর কথা বাড়ালাম না। আমার স্ত্রীর সাথে তর্কে পারবো না, তাও আবার নিশার ব্যাপারে। বিয়ের অনেক বছর আমাদের সন্তান হচ্ছিল না। এরপর কলিগ ও বন্ধু বান্ধবের কথায় একজন মেয়ে সন্তান দত্তক নেই। সবাই বলছিল পালক বাচ্চা নিলে এরপর আল্লাহ খুশি হয়ে বাচ্চা দেন। সেই কথার উপর বিশ্বাস রেখে একদম ছোট মা মরা 13 দিনের নিশাকে আমি তার দাদির কাছ থেকে 5000 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। নিশাকে ঘরে আনার পর আমার স্ত্রী খুব খুশি ছিল, একদম পুতুলের মতো আদর যত্ন করত। আমিও তাকে অনেক আদর করতাম। দিশাকে দত্তক আনার পর আমার ঘরে একদম রহমত বরকত ভরিয়ে দিল আমার আল্লাহ। তারপর আল্লাহর রহমতে আমার স্ত্রী 8 বছর পর সন্তান সম্ভবা হয়। নিশা হওয়ার আগ পর্যন্ত আমার স্ত্রী দিশাকে চোখে চোখে রাখতো, একদম যেন চোখে হারাতো। কিন্তু নিশা হবার পর থেকে আমার স্ত্রী দিশাকে একদম সহ্য করতে পারে না, যত্নও করে না। কেমন যেন আপন পরের একটা খেলা শুরু হয়ে গেল। মেয়ে দুইটা বড় হচ্ছিল পিঠাপিঠি। আমি দুজনকেই সমান আদরই করতাম, সমান চোখেই দেখতাম। কোনোদিনও আমার আদরের ঘাটতি ছিল না। দিশা ছিল ভীষণ সুন্দর, মায়াবী আর ভীষণ মেধাবীও। আর নিশার গায়ের রং ছিল শ্যামলা, যা একদম আমার মতো হয়েছে দেখতে। এ তো ওর মায়ের ভীষণ চিন্তা হতো, ভয়েরও কোনো শেষ নেই। তাই দিশার কলেজে পড়া থাকা অবস্থায় তার মা আমাকে বুঝিয়ে বলে, দিশাকে এখন চলো আমরা বিয়ে দিয়ে দিই। তার জন্য পাত্র দেখতে বলে আমাকে। আমি একদমই রাজি ছিলাম না। আমি বাবা হয়ে এত ছোট মেয়েকে কিভাবে বিয়ে দিই? তারপরও ভালো মন্দ সম্বন্ধ আসা শুরু করলো। এর মধ্যে একজনের সাথে কথার বনিবনা হয়ে যাওয়ায় সেখানে বিয়েটা ঠিকই হয়ে যায়। দিশা সাহস করে আর মানা করতে পারেনি, কারণ এত বছরে সে জেনে গেছে সে এ বাড়ির পালিত সন্তান। আর সেটা আমার স্ত্রী একদিন রাগের মাথায় তাকে বলেই ফেললো। দিশাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তোমার মা রাগ করে এমন কথাটা বলে ফেলেছে, এটা সত্য না। কিন্তু মেয়ে আমার এত বছরে 2 বাচ্চার ব্যবধানে ঠিকই বুঝে গিয়েছে। আর ততদিনে জেনেই গিয়েছে মায়ের আচরণে ছোট থেকে তার সাথে ভিন্ন হওয়ার কারণ ছিল সে এই বাড়ির পালিতা। তাই আর মেয়ে মুখ ফুটে তেমন কিছু বলতে পারেনি। সে বিয়ে এখনো রাজি না, সে পড়তে চায়। আর আমার স্ত্রীর জুড়েও আমি তেমন কিছু বলতেও পারিনি, আর আমার মেয়ের জন্য কিছু করতেও পারিনি। আর এদিকে বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেল। দিশার ইন্টারমিডিয়েটের রেজাল্টও বের হয়ে গেল। মেয়ে আমার সবগুলা বিষয়ে প্লাস পেল। মেয়ে আমার দিকে ফেল করে তাকিয়েছিল। আমি মেয়ের দিকে শুধু অসহায়ের দিকে তাকিয়ে বললাম, মারে আমার কিছু করার নেই। অপরদিকে আমার আপন সন্তান পড়ালেখায় একদম ভালো ছিল না। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসলো। দিশাকে বিয়ে দিয়ে বরের হাতে তুলে দিলাম। ও বাসা ছাড়ার পর আমার খুব হাহাকার লাগতো, একাকার লাগতো। আমার স্ত্রী বলতো, পালকই হয়, ওর জন্য এত চিন্তা কিসের তোমার? দেখো বিয়ের পরে এই মেয়ে তোমার কোনো খুঁজই নিবে না। কিন্তু হলো তার উল্টো। তাকে মিথ্যা প্রমাণ করে আমার অনেক খোঁজ খবর নিত, মাঝে মাঝে বেড়াতেও আসতো। বিয়ের 7 মাস পার হয়ে গেল। মেয়েকে দেখে আমার হাসি খুশি মনে হতো। সবাই দেখলে তাই বলবে। সেই দিন নিশার সাথে দিশার বরের অমন মাখামাখি সম্পর্ক আমার একার চোখে ধরা পড়েনি, সেটা দিশার চোখে অনেক আগেই ধরা পড়েছিল। সেদিন বাসা ছাড়ার সময় দিশা আমাকে বলল, আব্বা আমি এখন আর মাসে মাসে বেড়াতে আসবো না, মাঝে মাঝে আপনিই যাবেন আম্মাকে নিয়ে বাসায়, তাহলেই আমার আরো বেশি ভালো লাগবে। এর মধ্যে একদিন হুট করে দিশা একাই রাতে বাসায় আসলো। তার চোখ মুখ ফুলা, গালেও একদম চরের দাগ, লাল হয়ে আছে। আমি তাড়াহুড়ো করে তাকে হাত ধরে খাটে বসে তাকে 1 গ্লাস পানি দিলাম আর বললাম, কি হয়েছে মা? মেয়েটা আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার স্ত্রী বলে উঠলো, কি রে এত রাতে তুই একা কেন? জামাই কোথায়? জামাই আসেনি? দিশা কাঁদতে কাঁদতে বলল, আপনাদের বলা করে একটা কথা বলাই হয়নি, আমার জামাইয়ের সাথে। এই কথা বলে মেয়েটা আমার থেমে গেল। তারপর আমি বললাম, কি হয়েছে সাইফে? আমার স্ত্রী না বুঝেই বলল, কি হয়েছে তোর? কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? আমি আগেই বুঝেছিলাম। তারপর আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম, চুপ করো তুমি। তারপর আমার মেয়েটা বলল, আব্বা বিয়ের পরপর থেকেই আসলে সাইফ আর নিশার অবৈধ সম্পর্ক চলছে। এই কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্ত্রী ততক্ষণে দিশার দিকে এগিয়ে আসছে, তাকে যেন একদম মেরেই ফেলবে। আমি আমার স্ত্রীকে থামালাম আর দিশাকে বললাম, তুমি কবে থেকে জানো আর কিভাবে জানো? আমি বিয়ের কিছুদিন পর থেকে এটা আজ করতে পেরেছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। আমার স্বামী দেরি করে বাসায় ফিরতো। বাসায় এসে ঘন্টার পর ঘন্টা সে নিশার সাথে কথা বলতো আর দুইজন আজে বাজে কথা বলতো। যেদিন আমি জানতে পেরেছি আর বুঝতে পেরেছি সেদিন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছি। তারপর সে বলেছে, শালির সাথে এগুলা মজা করাটাই স্বাভাবিক। এই জন্যই আমি আব্বা বাসায় আসা ছেড়ে দিয়েছি। আমি যখন বাসায় না আসতাম তখন আমার বর বারবার বলতো, চলো যাই, চলো ওই বাড়িতে যাই। আমি যখন না আসতাম তারা বাইরে দেখা করতো, তারা আবাসিক হোটেলে সময় কাটাতো। কিন্তু আমার কাছে তেমন কোনো প্রমাণ ছিল না। তাই আজকে সাইফকে আমি বলি, আমি সকালে আমার এক বান্ধবীর বাসায় যাব, সারাদিন ওখানেই থাকবো। এই বলে আমি বাসা থেকে বেরিয়ে যাই। ওর আজ সাপ্তাহিক ছুটি ছিল, তাই সে বাসাতেই থাকবে। কেন জানি আমার মন বলতেছিল আজকে নিশা বাসায় আসবেই আসবে। আমি বাসার নিচে এক চায়ের দোকানে মুখ লুকিয়ে বসে থাকি। আমি মনের দিক দিয়ে একদমই ভুল ছিলাম না। নিশা আসলো, আমাদের বিল্ডিং এর উপরে উঠে গেল। আর 15 মিনিট পর আমি বাসায় গেলাম। গিয়ে দুজনকে অমন অপ্রস্তুত অবস্থায় দেখে আমি চিৎকার করে উঠলাম। শুরুতে দুজনে অনেক মিথ্যা বললো, অনেক মিথ্যাচার নাটক শুরু করলো। তারপর এক সময় নিশা রেগে গিয়ে আমাকে বলল, তুই যদি সুখ দিতেই পারতি তাহলে বিয়ের 1 মাস পর থেকে
থেকে তোর জামাই আমাকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরতো না। এতটুকু মেয়ের এই কথা শুনে আমি ওকে একটা চড় মারি। আমি নিশাকে মারার পর সাইফ আমাকে অনেক মারে, এত মারে যে আমি কাউকেই বোঝাতে পারবো না। বলতে থাকে, তুই যে ওকে মারলি, তুই কি ওর যোগ্য? তুই ওর গায়ে কেন হাত তুললি? আমি বাসায় আর এক মুহূর্তে না থেকে লজ্জায় বাসা থেকে বের হয়ে আসি। ট্রেনে অনেকক্ষণ ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকি, লাইনে হাঁটি, মনে মনে ভাবি জীবনটা আর রাখবো না। কিন্তু কেন জানি সাহস হচ্ছিল না। সেই সাহস আর শিক্ষাটা আমি পাইনি আমার বাবার কাছ থেকে। তাই দিন শেষে আপনাদের কাছে ফিরে আসলাম। আমার স্ত্রী একদমই এই বিষয়গুলো মেনে নিতে পারছে না, উল্টো সে দিশাকেই দোষারোপ করছে। আমি 100-র মধ্যে 100%ই শিওর ছিলাম এটা সত্যি। আমার মেয়ে দিশা কখনো মিথ্যা কথা বলতে পারে না। তারপর আমি নিশাকে ফোন দেই, কারণ নিশা বাসায় থেকে বের হওয়ার সময় বলেছিল আজকে ওর এক বান্ধবীর বাসায় যাবে, ওখানে গিয়ে তারা গ্রুপ স্টাডি করবে, অনেক পড়া, সে রাতেও থাকতে পারে। আমি কয়েকবার ফোন দেওয়ার পর নিশা সাহস করে ফোনটা রিসিভ করে বলে আমি আর বাসার ফিরবো না। সাইফ আমাকে ভালোবাসে, আমিও সাইফকে ভালোবাসি। তোমার বড় মেয়েকে সে ছেড়ে দিবে, তারপর সে আমাকে বিয়ে করে নিবে। কথাগুলো শুনে আমার স্ত্রী একদম কান্নায় ভেঙে পড়ে। আমার স্ত্রী একদম বিশ্বাসই করতে পারছে না তার মেয়ে এই কাজটা করতে পারে, কারণ সে তাকে অনেক সুন্দর শিক্ষা দিয়ে মানুষ করেছে। তারপর আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, আসলে কি হচ্ছে কিছু কি বুঝতে পারছো? তোমাকে আমি আগেই বলেছিলাম, কিন্তু তুমি এগুলা মাথায়ও নেওনি, কানেও নেওনি। সব সময় শুধু বলেছো মেয়েটা ছোট, মেয়েটা ছোট। তোমার এই ছোট মেয়েটা কি করে বসলো? আমার এই মেয়েটার জীবনটাই নষ্ট করে ফেললো। আমি নিশাকে অনেক বুঝালাম, তারপর আমি সাইফকে অনেকবার ফোন দিলাম, কিন্তু সাইফ একদমই ফোন ধরলো না। তারপর তার পরিবারকে জানালাম, তার পরিবার বললো আমরা নাকি আমাদের মেয়েদেরকে শিক্ষাই দিতে পারিনি, তারা কিছুই করতে পারবে না। সাইফ যদি তাকে বিয়ে করে নিয়ে ভালো থাকে তাহলে তাদের আর কোনো কিছু করার নাই। বেশ কিছুদিন যেতে না যেতে সাইফ দিশাকে ডিভোর্স দিল। তারপর ডিভোর্স করার কিছুদিন পরেই নিশা আর সাইফ বিয়ে করে ফেললো। আজ আমার মেয়েটা আর হাসে না। কয়েক বছর হয়েছে আমার মেয়েটার ডিভোর্স হয়ে গেছে। আমার মেয়েটা হাসে না, আর আমার ছোট মেয়েটা বিয়ে করার পরেও সুখে নেই, কারণ তাদের বাচ্চা হচ্ছে না বলে সাইফ অনেক বেশি অত্যাচার করে, তাকে মারধর করে। আসলে জীবনে কেউ কাউকে কাঁদিয়ে কখনোই সুখী হতে পারে না। এই গল্পটা হলো তারই প্রমাণ।